হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকে তোমাদের অঙ্কের 19 নাম্বার ক্লাস চলছে। এর আগে টোটাল 18টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের পরীক্ষা আসতে আসতে টোটাল 80 থেকে 90টা ক্লাস করানো হবে। প্রত্যেকটা ক্লাসে প্রায় আমি 15 থেকে 20টা করে অঙ্ক করাই। তার মানে 1000 প্লাস অঙ্ক তোমাদের সলভ হয়ে যাবে এই ক্লাসগুলোতে। অর্থাৎ যারা প্রতিদিন আমার ক্লাসগুলো ফলো করে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আপকামিং পরীক্ষাতে যে অঙ্কগুলো আসবে ম্যাক্সিমাম অর্থাৎ 25টার ভিতরে 25টা অঙ্ক তোমরা এই ক্লাসগুলো থেকেই কমন পেয়ে যাবে। 25-এর মধ্যে 25টা অঙ্ক তোমরা এই ক্লাস থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা এই 25-এ তোমাদের পুলিশ পরীক্ষায় এই 25-এ তোমরা কত স্কোর করবে, সেটা তোমাদের প্র্যাকটিসের উপরে নির্ভর করছে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক তোমরা এই ক্লাসগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো গাইস, আজকের ফার্স্ট প্রশ্নটি দেখো, আমি সিঁড়ি ভাঙা পদ্ধতি বা ইংলিশ এটাকে বলা হয় ল্যাডার ফ্র্যাকশন থেকে নিয়ে এসেছি। তো এই টাইপের অঙ্ক আসলে জাস্ট সেকেন্ডে সলভ করা যায়। তো তোমরা কেউ এইভাবে নিচের থেকে দেখো, এই অঙ্কগুলো আসলে নিচের থেকে উপরের দিকে সমাধান করতে হয়, নিচের থেকে উপরের দিকে গিয়ে সমাধান করতে হয়। কিন্তু এইভাবে কেউ এই যে 1 + 2/3, তার মানে কি হচ্ছে 3 লসাগু, ওপরে 3 একে 3 + 2 অর্থাৎ 5/3, এইভাবে কেউ সমাধান করতে যাবে না। জাস্ট একটা ট্রিক্স দিচ্ছি, সেই ট্রিক্সে করবে, সেকেন্ডে হয়ে যাবে। দেখো এখানে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা কি আছে, অলরেডি এই টাইপের অঙ্ক কিন্তু করানো হয়ে গেছে। তারপরেও আবার তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। 2/3 আছে, তার মানে তোমরা 2 আর 3টাকে লিখে ফেলো। আর এখানে প্লাস কটা আছে দেখো, 1 2 3 4 5টা প্লাস আছে, তার মানে উপরে এই সাইডে 5টা ড্যাশ দাও। 1 2 3 4 5। এখন কি করবে, এখন কিছুই করবে না, জাস্ট এই 2 আর 3 যোগ আছে যেহেতু, এদেরকে যোগ করো। কত হচ্ছে 5। এখন 5 আর 3 যোগ করলে কত হবে, 8 হবে। 8 5 যোগ করলে 13 হবে। 13 আর 8 যোগ করলে কত হবে, 21 হবে। 21 আর 13 যোগ করলে তোমরা পাবে 34। এখন আমাদের উত্তরটা কী হবে দেখো, সবার শেষে কি আছে, 34। তো 34টাকে আগে লিখে ফেলো। আর এর আগে কত আছে, 21। তাহলে উত্তর হবে 34/21। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কি বললাম, নিচে যে ভগ্নাংশটা আছে সেটাকে লিখে ফেলো। 2 ওপরে আছে, তার মানে 2টাকে আগে লেখো। লিখে 5টা প্লাস আছে, 5টা ড্যাশ দিলাম। এরপরে আমরা এইভাবে জাস্ট যোগ করেছি। 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 8 21, আর 21 13 34 করে আমরা কি করেছি দেখো, এখানে 34টাকে শেষে যেটা আছে সেটাকে উপরে রেখেছি, আর যেটা আগে আছে সেটাকে নিচে রেখেছি। তো এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা বাড়িতে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে। দেখো খুব ইজি টাইপের অঙ্ক। আর এই টাইপের আরও যে টাইপগুলো হয় সেগুলো তোমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে ধীরে ধীরে সবগুলোই করিয়ে দেবো। তোমরা প্রতিদিন শুধু ক্লাসগুলো একটু দেখো, গ্যারান্টি দিয়ে বলছি তোমরা অঙ্কে 20+ স্কোর করে আসবে। এবারে দেখো, আগে ছিল প্লাস, এখন আছে মাইনাস। তো এখানে আবার 2/3 এই যে ভগ্নাংশটা আছে এটাকে তোমরা অ্যাটাক করবে। তো উপরে 2 আছে, তো 2টা আগে লিখে ফেলো, 2 3। এরপরে দেখো কটা মাইনাস আছে, 1টা 2টো 3টে 4টে মাইনাস আছে, তার মানে তোমরা এখানে 4টে ড্যাশ দাও। এখন কি করতে হবে দেখো, এই 3 থেকে 2 বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এবারে কি করবে, 1 যেটা আগে আছে সেটা আগে লিখে তারপর 1 - 3 করো। 1 - 3 করলে আসে কি, -2। তাহলে এখানে -2 লিখে ফেলো। এবারে কি করবে, -2 থেকে 1 বিয়োগ করবে। তাহলে -2 থেকে 1 বিয়োগ করলে কি আসে, -3 আসে। তাহলে এখানে -3 বসাও। এবারে কি করবে, -3 থেকে -2 বিয়োগ করো। -3 বিয়োগ -2, তাহলে দেখো কি হচ্ছে, -3, মাইনাসে মাইনাসে +2। তো -3 থেকে +2 গেলে কি হবে, -1 হবে। এখন আমাদের শেষে যেটা আছে সেটা আমরা আগে লিখব, -1, তারপরে কি আছে, -3। তো এটা লিখে ফেলো। তো দুটো মাইনাস কেটে গেল, আমাদের রাইট অ্যান্সার কী হবে, 1/3। 1/3 অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলছি কি করবে তোমরা, প্রথমে এই যে শেষে যে ভগ্নাংশটা আছে 2/3, তো 2টাকে আগে লিখবে। তারপরে কি করবে, এখানে 4টে মাইনাস আছে, তো 4টে ড্যাশ দিলাম। দিয়ে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কি হলো, 1 হলো। এরপরে 1 থেকে 3 বিয়োগ করলে তোমরা পাবে -2। -2 থেকে -1 করলে পাবে -3। এর -3 থেকে -2 বিয়োগ করলে তোমরা পাবে এখানে হচ্ছে -1। তো আমরা আগে লিখে ফেললাম -1, তারপরে -3, মাইনাস মাইনাস কেটে গেল, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে। টাইম ও ওয়ার্ক মানে কাজ ও সময় থেকে একটা অঙ্ক অবশ্যই তোমাদের কমন পাবে। একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি।
বাকি লোকেরা 36 দিনে কাজটি শেষ করলো, কতজন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল সেটা বার করতে হবে। তো একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, তো ধরে নিই আমরা x জন লোক 20 দিনে। দেখো এই টাইপের অঙ্ক x ধরে করলেও জাস্ট সেকেন্ডে হয়ে যাবে, তার মানে তোমরা এটা ভেবো না যে x ধরে করছে মানে টাইম লাগবে। তো x জন লোক 20 দিনে শেষ করে, এখন বলছে 16 জন লোক কাজে যোগ দেয়নি, তাই জন্য 36 দিন লাগছে। যে কাজটা 20 দিনে হওয়ার কথা ছিল সেই কাজটা 16 জন, অর্থাৎ x থেকে 16 মাইনাস করে দেবো। টোটাল যদি x হয়ে থাকে, 16 জন যদি না যোগ দেয়, তাহলে x মাইনাস 16 জন লোক কত দিনে ওই কাজটি শেষ করেছে? 36 দিনে। দেখো x জন লোক 20 দিনে যে কাজটা করে, x মাইনাস 16 36 দিনে সেই কাজটা করছে বলে আমরা ইকুয়াল করে দিলাম। এখন কি আসছে দেখো, এখানে 20x, এই সাইডে থাকছে 36x মাইনাস 16 গুণিতক 36। এখন দেখো এই সাইডে কী হচ্ছে, 20x মাইনাস 36x, এই প্লাস 36 এই সাইডে আসলে মাইনাস 36 হয়ে যাবে, আর এই সাইডে থাকছে কি মাইনাস 16 ইন্টু 36। এখন কি হচ্ছে, মাইনাস 16x ইকুয়াল টু মাইনাস 16 ইন্টু 36। তো উভয় সাইড থেকে মাইনাস 16 ক্যান্সেল করো, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 36। তো টোটাল কতজন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল? সেটা হচ্ছে 36 জন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল। আমরা ধরে নিলাম যদি একজন লোক 20 দিনে কাজ করতো তাহলে ওই কাজটা শেষ হয়ে যেত, বাট এক্স মাইনাস 16 জন লোক কাজ করছে বলে 36 দিনে শেষ হচ্ছে। দুটো কাজ ইকুয়াল বলে আমরা সমান করে দিলাম, দুটো কাজ করে এক্সের ভ্যালু যেটা পেলাম সেটাই আমাদের রাইট অ্যান্সার। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের বোঝালাম, তাও প্রায় 1 মিনিটের মধ্যে হয়ে গেল। নিজে যদি তোমরা কনসেপ্টটা বুঝে করো, এক্স ধরে করলেও জাস্ট 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা চলে আসবে। এর পরের অঙ্ক দেখো, ভেরি ভেরি ফেমাস টাইপের একটা অঙ্ক, তোমাদের পুলিশ পরীক্ষা বলো আর পিএসসির যে এক্সামগুলো হয় সেই এক্সামে বারবার এই টাইপের অঙ্ক আসে। একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল, তার মানে 200 জন লোকের কত দিনের খাবার মজুদ আছে? 150 দিনের। 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, তো 20 দিন পর 70 জন সৈন্য মারা গেছে, তাহলে দিন বাকি থাকছে কত? 150 থেকে 20 বিয়োগ করে 130, অর্থাৎ এখন 200 জন লোকের মানে 20 দিন ধরে এই 200 জন লোক খাবারটা খেয়েছে, তার মানে 150 দিন থেকে যদি 20 দিনের খাবার খেয়ে নেয়, তাহলে 20 জন লোকের এখন কত দিনের খাবার আছে? 130 দিনের। বাট 70 জন মারা গেছে, তাহলে সৈন্য সংখ্যা এখন কত হচ্ছে দেখো, সৈন্য সংখ্যা 200 থেকে 70 মাইনাস করো, 130 দিনের। তো টোটাল খাবার কত আছে? টোটাল খাবার 200 জন লোকের 130 দিনের খাবার আছে, কিন্তু সেই খাবারটা এখন খাবে কতজন? 130 জন। তো 130 জন সেই খাবারটা কতদিন ধরে খাবে? 130 কাটো, 200 দিন ধরে খাবে। তো 200 ইজ দ্য রাইট অ্যান্সার। তো বাকি মজুদ খাদ্যে সৈন্যদের কতদিন চলবে? 200 দিন চলবে। পরের প্রশ্নে দেখো, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটারে বের করতে হবে। তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য লেন্থ দিয়েছে, লেন্থ কত দিয়েছে? 800 মিটার। তার গতিবেগ কত দিয়েছে? 78 কিলোমিটার পার আওয়ার। এখন যেহেতু আমাদের মিটারে বার করতে হবে, সেই জন্য আমরা এই কিলোমিটার প্রতি ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করে নেব। তো মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। এখন এটাকে যদি তুমি 6 দিয়ে কাটো, 6 13 78, 3 6 18, তার মানে কত হচ্ছে? 5 13 65/3 মিটার পার সেকেন্ড। তো এরপরে বলছে ট্রেনটা কত মিনিটে অতিক্রম করছে? 1 মিনিটে। তো টি ইকুয়াল টু 1 মিনিট, তার মানে এটাকে আমাদের সেকেন্ডে করে নিতে হবে, কত হচ্ছে? 60 সেকেন্ড। তো এরপরে আমাদের সুড়ঙ্গটির দৈর্ঘ্য বার করতে হবে। তো সুড়ঙ্গটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার। সুড়ঙ্গটির দৈর্ঘ্য কি? x মিটার। এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখন এখান থেকে আমরা স্পিড পেয়ে গেছি কত? 65/3 মিটার পার সেকেন্ড, আর টাইম কত পাচ্ছি? 60 সেকেন্ড। এখন দেখো ডিস্টেন্স কি, যখন একটা ট্রেন একটা সুড়ঙ্গ অতিক্রম করবে, মনে করে একটা সুড়ঙ্গ যখন অতিক্রম করবে তখন, আর এটা মনে করো ট্রেনের দৈর্ঘ্য, তখন ট্রেন এই সুড়ঙ্গর দৈর্ঘ্য আর ট্রেনের যে নিজের দৈর্ঘ্য, সেই দুটো দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করতে হয়। কারণ যতক্ষণ না ট্রেন এই পজিশানে আসছে ততক্ষণ কিন্তু ট্রেনটা সুড়ঙ্গ পুরোপুরি অতিক্রম করতে পারে না। তার মানে এই x মিটার অতিক্রম করছে, প্লাস তার সাথে সাথে ট্রেনের যে দৈর্ঘ্য 800 মিটার সেটাও কিন্তু সে অতিক্রম করছে। তাহলে এখানে ডিস্টেন্স সে কত কভার করছে? ডিস্টেন্স কত অতিক্রম করতে হচ্ছে ট্রেনকে? x প্লাস 800 মিটার। এখন এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করতে পারবো। দেখো 3 20 60, 20 ইন্টু 65 করলে তোমরা পাবে হচ্ছে 1300, আর এই সাইডে ছিল x প্লাস 800, তার মানে 1300 থেকে 800 মাইনাস দাও, তোমাদের এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। 1300 থেকে 800 মাইনাস করলে এক্সের ভ্যালু কত আসবে? 500।
তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে? 500 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে বলছে একটি কাজ 33 জন লোকের যত দিন লাগে 24 জন লোকের তার থেকে 6 দিন বেশি লাগে, ওই কাজটি 44 জন কত দিনে শেষ করতে পারবে? ধরি এক্স দিনে 33 জন লোক ওই কাজটা শেষ করে, তাহলে 24 জন লোকের কত দিন লাগবে? 24 জন লোকের তার থেকে 6 দিন, তার মানে এক্স প্লাস 6 দিন লাগবে। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। 33x ইকুয়াল টু 24x গুণিতক 6 গুণ 24। তো এখান থেকে 33 থেকে 24 মাইনাস দিলে তোমরা পাবে হচ্ছে 9x। 9x ইকুয়াল টু 6 গুণিতক 24। এখন এক্সের ভ্যালুটা এখান থেকে বার করে নাও। এক্স ইকুয়াল টু কী হচ্ছে? 6 গুণ 24/9, 3 দুগুণে 6, 3 তিরিককে 9, 3 আটে 24, তাহলে 8 দুগুণে 16 পাচ্ছ। তার মানে 33 জন লোক ওই কাজটা কত দিনে শেষ করতে পারে? 16 দিনে। তো টোটাল ওয়ার্ক কী হয়ে যাবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 33 গুণিতক 16। বলছে এখন এই কাজটা 44 জন লোক কত দিনে করবে? তার মানে 44 দিয়ে ভাগ দাও, 3 11 33, 4 11 44, 4 4 16, উপরে কী থাকছে? 3 আর 4, তার মানে 44 জন লোক ওই কাজটা 12 দিনে শেষ করবে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ। এর পরের অঙ্ক দেখো কী বলছে, একজন অসাধু দোকানদার ক্রয় মূল্যের 10% ক্ষতিতে পণ্য বিক্রয় করে, কিন্তু ওজনে 20% কম দেয়, প্রকৃত লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে ধরে নিলাম অসাধু দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কস্ট প্রাইস সিপি। তো এসপি বিক্রয় মূল্য সেলিং প্রাইস হচ্ছে 10% ক্ষতি হচ্ছে, মানে 90 টাকায় সে বিক্রি করছে, বাট সে 20% কম দেয় ওজনে। এখন যদি ধরে নাও 100 গ্রাম জিনিসের দাম 100 টাকা, তাহলে 20% যদি ওজনে কম দেয় 100 গ্রামে, তাহলে কত গ্রাম দিচ্ছে? 80 গ্রাম। তো 80 গ্রামের দাম কত হবে? 80 টাকা। তো এখন এই 80 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করছে? 90 টাকায়, কারণ সে ওজনে কম দিয়ে 100 টাকার বদলে 80 টাকার জিনিস দিচ্ছে। তো 80 টাকার জিনিস সে 90 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে কিন্তু 10 টাকা। 80 টাকায় লাভ করে কত? 10 টাকা। 100 টাকায় কত লাভ করবে? 0 0 কাটো, তার মানে কি হচ্ছে? 100কে 8 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 12.5% লাভ হচ্ছে। তো 100কে একটু এইভাবে ভাগ করে নেবে 8 দিয়ে। সবাই জানো 100কে 8 দিয়ে ভাগ করলে 8 12 96, আর থাকে 4, দশমিক নাও, 0 আসলো, 5 8 40, তার মানে 12.5% লাভ। পরের অঙ্ক দেখো কি বলছে, দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট আর 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হলো, আর কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়, ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তার মানে এ পাইপ 15 মিনিটে আর বি পাইপ কত টাইম নেয়? 20 মিনিটে ভর্তি করে। তো এখন এদের এলসিএম নিলে আমরা কী পাবো? ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো, অর্থাৎ ট্যাঙ্কটিতে কতটা জল ধরে। তো 15 আর 20 লসাগু হয়ে যাবে 60, তার মানে ধরে নিলাম ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। তো 15 মিনিটে যদি ভর্তি করে 60 লিটার ট্যাঙ্ক, তো 1 মিনিটে এ পাইপ কতটা ভর্তি করবে? 4 লিটার ভর্তি করবে, আর বি পাইপ 1 মিনিটে 3 লিটার ভর্তি করবে। এখন উভয় পাইপ দেখো একসাথে, এ প্লাস বি একসাথে কত লিটার ভর্তি করবে 1 মিনিটে? 1 মিনিটে কিন্তু 7 লিটার ভর্তি করবে। বলছে উভয় পাইপ একসাথে খোলা হলো, কিন্তু 4 মিনিট পর এ পাইপ বন্ধ করা হলো, অর্থাৎ 4 মিনিট এই দুটো পাইপ একসাথে 7 লিটার করে ভর্তি করেছে। তো 7 লিটার করে 4 মিনিটে কতটা ভর্তি করবে? 4 গুণিতক 7, 28 লিটার ভর্তি করবে। এখন 60 থেকে 28 মাইনাস করো, বাকি থাকে কত? বাকি থাকে 32 লিটার। বলছে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? এখন বি পাইপটি এই 32, দেখো টোটাল 4 মিনিট তো তারা কাজ করেছে, প্লাস এরপরে এই 32 লিটার বি পাইপ কতক্ষণে ভর্তি করবে? 32কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো? 3 10 30, 10 পূর্ণ 3/2 মিনিট। তার মানে হচ্ছে আগে 4 মিনিট ছিল, আর এরপরে হচ্ছে 10 পূর্ণ 2/3 মিনিট, তার মানে টোটাল হচ্ছে 14 পূর্ণ 2/3 মিনিট। তার মানে আমাদের রাইট অ্যান্সার হবে কত? 14 মিনিট। তো এখানে 14 মিনিট একটাই অপশানে আছে, আর 2/3 মিনিটকে যদি তুমি সেকেন্ডে করো, কী হচ্ছে দেখো? 2/3 গুণিতক মিনিটকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, 3 20 60, তার মানে 20 দুগুণে 40, 14 মিনিট 40 সেকেন্ড। কী করলাম? এখানে আমাদের টোটাল 14 পূর্ণ 2/3 মিনিট এসছে। তো আমরা এই 2/3কে সেকেন্ডে করার জন্য কী করলাম? 2/3কে 60 দিয়ে গুণ করেছি। তো 60 দিয়ে গুণ করলে 3 20 60 হয়, 3 আর 60 কাটলে, আর 20 দুগুণে 40, তার মানে 14 মিনিট 40 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের অঙ্ক দেখো কী বলছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায়, তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি হয়েছে, 20তম ইনিংসে পর তার রান সংখ্যার গড় কত হয়েছে?
এখন দেখো কত বৃদ্ধি হয়েছে, 4 বৃদ্ধি হয়েছে। কততম ইনিংসে এসে, 20তম ইনিংসে। তো 20 গুণ করো, 4 20 কত হচ্ছে 80। তো কত রান করেছে সে, 110 রান। তাহলে 110 থেকে 80 যদি বিয়োগ করো তোমরা পাবে হচ্ছে 30। তো এই যে 30 পেলে, এটা হচ্ছে তার 19তম ইনিংসে রানের গড়। এখন বৃদ্ধি পেয়েছে কত, 4, তার সাথে 4 যোগ করো, তো রাইট অ্যান্সার কী হবে, 34। তো 20তম ইনিংসের পর তার রানের গড় কত হয়েছে, 34। এটা তোমরা এক্স ধরেও করতে পারো, কিন্তু বাট যেভাবে বললাম সেভাবে করবে, সেকেন্ডে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত এত হলে বাক্সে 25 পয়সার মুদ্রা কয়টি আছে? তাহলে এদের মূল্য, ভ্যালু কত দেওয়া আছে, অনুপাত 5 অনুপাত 3 অনুপাত আর 2। তো এদের নাম্বার কী হয়ে যাবে, দেখো 1 টাকার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে সেটাই 1 টাকার সংখ্যা হয়ে যাবে। তো 1 টাকার সংখ্যা কত, 5 অনুপাত। 50 পয়সার ক্ষেত্রে কী হবে, যে ভ্যালু দেওয়া আছে তার সঙ্গে 2 গুণ করলে তোমরা 50 পয়সার সংখ্যা পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 6 অনুপাত। আর 25 পয়সার ক্ষেত্রে যে অনুপাত দেওয়া আছে তার সাথে তোমরা 4 গুণ করলে তোমরা 25 পয়সার সংখ্যার অনুপাত পাবে। তো 4 দুগুণে 8 অনুপাত। তো টোটাল কত দেওয়া আছে দেখো, 5 + 6 11 আর 8 19। তো টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে 19 অনুপাত। আর এই 19 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কত, 570। তো যার ভ্যালু দেওয়া থাকে, যার মান দেওয়া থাকে, সেটা সবসময় নিচে আসে। আমাদের বের করতে হবে 25 পয়সার মুদ্রা কয়টি আছে। তো 25 পয়সা কটা আছে, 8টি। তো গুণ করে দাও, 8 3 19 57, তার মানে 30। 30 গুণিতক 8, 240টি। তো 25 পয়সার মুদ্রা কয়টি আছে, 240টি। পরের প্রশ্নে দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে আর প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। অর্থাৎ একটা আয়তক্ষেত্র এখানে দেওয়া আছে, পরিসীমা 160 মিটার। এটার দৈর্ঘ্য যদি তুমি 10 মিটার কমাও আর প্রস্থ 10 মিটার বাড়ালে এটা কিসে পরিণত হয়, বর্গক্ষেত্রে পরিণত হয়। তার মানে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু ইকুয়াল হয়। ধরে নিলাম এক্স 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 বাহু। এখন তুমি দৈর্ঘ্য কী করছো, 10 মিটার কমাচ্ছ। তার মানে এখানে যদি দৈর্ঘ্য এক্স প্লাস 10 হয়, এক্স প্লাস 10 থেকে যদি তুমি 10 কমাও, তার মানে তুমি এক্স পাবে, সেটাই আমরা পেলাম। আর প্রস্থ বলছে 10 মিটার বাড়ালে, অর্থাৎ প্রস্থ যদি এক্স মাইনাস 10 হয়, সেখানে যদি তুমি 10 বাড়াও, এক্স মাইনাস 10-এর সাথে যদি তুমি 10 বাড়াও, তার মানে তুমি কী পাবে, প্রস্থ এক্স পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল এক্স প্লাস 10 আর প্রস্থ ছিল এক্স মাইনাস 10। আর আয়তক্ষেত্রের যে বিপরীত বাহুগুলো ইকুয়াল হয়, অর্থাৎ এটা যদি এক্স প্লাস 10 হয়ে থাকে, এটাও কী হবে, এটাও এক্স প্লাস 10 হবে। এটা যদি এক্স মাইনাস 10 হয়ে থাকে, এটা এক্স মাইনাস 10 হবে। এখন পরিসীমা মানে কি, এই 4টে বাহুর যোগফল। আয়তক্ষেত্রে পরিসীমা কত দেওয়া আছে, 160। এখন কি বললাম, আয়তক্ষেত্রে পরিসীমা তো 160 দেওয়া আছে, আর পরিসীমা কি, 4টে বাহুর যোগফলকে আমরা কি বলি, পরিসীমা বলি। অর্থাৎ 4টে বাহু মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে 4টে বাহুর যোগফলই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রে যেমন 3টে বাহু, ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুর যোগফল হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। তো এই 4টে বাহুর যোগ করে দাও, কত হচ্ছে, 4x। আর দেখো এই +10 -10 কেটে গেল, +10 -10 কেটে গেল, তার মানে কি হচ্ছে, 4x = 160। তো x = কত হবে, 160কে 4 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 40। এখন বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল x + 10, তার মানে x পেয়েছি 40 আর 10 মানে 50। আর এটা x - 10, তার মানে কী হবে, 40 - 10 মানে 30। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ 50 × 30। তার মানে 50 × 30 করলে তোমরা পাবে কি, 1500 বর্গমিটার। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। তো এই টাইপের অঙ্ক তোমাদের আমি অলরেডি করিয়েছি। তো এখানে 3 গুণ আছে, তার মানে তোমরা কি করবে বলো তো, এই যে টাইমটা বলা আছে সেই টাইমটাকে কি করবে, 100কে 20 দিয়ে ভাগ করো, করে কত পাবে, 5 পাবে। ঠিক আছে, এবারে 3 গুণ বলা আছে, তার মানে 5কে 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে, 5 দুগুণে 10। তো সুদের হার কত হবে, 10%। এবারে দেখো এটা যদি তোমরা বেসিকে করতে চাও, কি বলছে, 20 বছরে। তো টাইমটা কত দেওয়া আছে, 20 ইয়ার্স। সুদে আসলে 3 গুণ, অর্থাৎ আসল যদি তোমাদের 100 হয়ে থাকে, তো অ্যামাউন্ট সুদ আসল কত হচ্ছে, 300। 3 গুণ, তার মানে সুদ কত পাবে, সুদ হচ্ছে, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 200। তো সুদের হার বার করতে হবে। তো সুদের হার R = কী হবে, সুদের হার R = I/P T × 100। তো এখানে I কত দেওয়া আছে, I দেওয়া আছে তোমাদের 200 × 100। আসল কত আছে, 100 × টাইম কত, 20।
তো 100 কেটে গেল, 20 10 200। তো এটা হচ্ছে তোমাদের বেসিক। তো এখান থেকেও তোমরা 10% বার করতে পারো। আর জাস্ট সেকেন্ডে যেটা তোমাদের বললাম, যত যে বছরটা দেওয়া আছে 100কে সেই বছর দিয়ে ভাগ করে 2 গুণ করবে যখন 3 গুণ বলা থাকবে। তো রাইট অ্যান্সার 10%। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হচ্ছে। কত বছরে? 4 বছরে, 4 ইয়ার্সে দ্বিগুণ হচ্ছে। তো কত বছরে 4 গুণ হবে? তার মানে আমাদের এখানে বের করতে হবে কত বছরে 4 গুণ। এখন 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখব। 4টাকে 2-এর পাওয়ারে লিখলে কীভাবে লেখা যায়? 2-এর স্কোয়ার 4 হয়। এখন পাওয়ারে যেটা পেলাম, এই 2টা দিয়ে এই যে বছরটা দেওয়া আছে গুণ করো, 2 গুণিতক 4 কত হচ্ছে? 8 বছর। তার মানে 8 বছরে কী হবে? 8 বছরে সেটা 4 গুণ হবে। 4 বছরের দ্বিগুণ হলে 8 বছরে কী হবে? 4 গুণ হবে। তাহলে কীভাবে বের করলাম? এখানে যেটা দেওয়া আছে 4 গুণ, এটাকে আমরা এখানে যে 2 আছে সেই জন্য 2-এর পাওয়ারে লিখলাম। এখন পাওয়ারটা আর এই যে বছর দেওয়া আছে সেটা গুণ করে আমাদের উত্তর চলে আসবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইজ এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইজ থ্যাংক ইউ, বাই বাই।